আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মেকানিক্স কোর্সের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন দেখব। দেখেন প্রশ্নটা পড়ে শোনাই আপনাদের। পরস্পর লম্ব তিনটি অক্ষ বলতে পারে, রেখাও বলতে পারে, একই জিনিস। পরস্পর লম্ব তিনটি রেখা সাপেক্ষে কোন দৃঢ় বস্তুর জাড্যভ্রামক ও জাড্যগুণজ জানা থাকলে রেখাত্রয়ের ছেদবিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে এর জাড্যভ্রামক নির্ণয় করো। এখন এই জাড্যভ্রামক, তারপরে জাড্যগুণ, যেগুলো আমরা জানি, জাড্যভ্রামক মানে হচ্ছে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া। জাড্যগুণ মানে জড়তার গুণক বা প্রোডাক্ট অফ ইনার্সিয়া, তাই না? তো আমাদেরকে এখানে যা বলছে সেটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে আগে প্রকাশ করার চেষ্টা করি, ছবির মধ্যে। ঠিক আছে, আমাদের প্রথমে এই তিনটা পরস্পর লম্ব রেখা, তিনটা পরস্পর লম্ব তিনটা রেখা মানে হলো তিনটা অক্ষ ব্যবস্থা। এই যে আমাদের অক্ষ ব্যবস্থা, তিনটা আমাদের অক্ষ ব্যবস্থা। ঠিক আছে, এই তিনটা হলো আমাদের অক্ষ ব্যবস্থা। এই বরাবর হলো এক্স, এদিকে দিলাম ওয়াই, এদিকে দিলাম জেড। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। হইলো পরস্পর লম্ব তিনটা অক্ষ, কোন দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক। এইটা হচ্ছে আমাদের সেই দৃঢ় বস্তু। মনে করেন এটা হচ্ছে আমাদের সেই দৃঢ় বস্তু, যার জড়তার ভ্রামক জানা আছে এবং জড়তার গুণক বা জাড্য গুণজ জানা আছে। আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে রেখাত্রয়ের ছেদবিন্দুগামী অপর একটি রেখা। এই যে তিনটা রেখা আছে না, এই তিনটাকে ছেদ করে যাচ্ছে। ছেদ করে যাচ্ছে বলতে এই যে কেন্দ্রের দিকে ছেদ করে যাচ্ছে। এই তিনটা রেখাকে ছেদ করে যাচ্ছে। এই যে আরেকটা রেখা টানলাম আমরা, এই যে এই তিনটাকে ছেদ করে যাচ্ছে। এই যে আরেকটা রেখা, এটার নাম দিলাম টি। তাহলে ওটি রেখার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। বোঝা গেছে? তিনটা অক্ষ ব্যবস্থা আছে, তিনটা অক্ষ ব্যবস্থার ছেদ বিন্দু মানে মূল বিন্দুগামী আরেকটা রেখা, সেটা হচ্ছে কত? ওটি। ওটি এর সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। কোশ্চেন কি বোঝা গেল বা আমাদের উদ্দেশ্য কি বোঝা গেল, আমরা কি করতে চাচ্ছি? ওকে, এখন নেক্সট কাজ হলো, দেখেন আমরা কিছু জিনিস লিখে রাখছি। মনে করি ও এক্স ও ওয়াই ও জেড মানে তিনটা অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এ বি সি। এক্স অক্ষের সাপেক্ষে, ও এক্স মানে কি? এক্স অক্ষের সাপেক্ষে। এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এ, ওয়াই অক্ষের সাপেক্ষে বি, জেড অক্ষের সাপেক্ষে সি। পরস্পর লম্ব। তারপরে বলছে ওয়াই ও জেড, জেড ও এক্স, এক্স ও ওয়াই অক্ষ সাপেক্ষে জড়তার গুণক বা জাড্য গুণজ। প্রথমে ওয়াই ও জেড এর জন্য জাড্য গুণজ হইল এফ, তারপরে হচ্ছে জেড আর এক্স এর জন্য জাড্য গুণজ হইল জি, এক্স ও ওয়াই এর জন্য জাড্য গুণজ হইল এইচ। এগুলো তো আপনারা বেসিক পড়ে আসছেন যে জাড্য গুণজ জড়তার ভ্রামক, এই কারণে আমি ডিটেইলসে যাচ্ছি না। তারপর আসেন রেখাত্রয়ের ছেদ বিন্দুগামী ওটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। এবার আমরা কি করছি, ধরি পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড বিন্দুতে বস্তুটির ক্ষুদ্র অংশের ভর হচ্ছে এম প্রাইম। এই যে আমাদের বস্তু না, এইখানে একটা বিন্দু আমরা ধরে নিছি যেটা হচ্ছে পি বিন্দু। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই বস্তুর উপরে, আমাদের যে বস্তু, এই বস্তুর উপরে এই যে এখানে একটা বিন্দু চিন্তা করতেছি, যে বিন্দুটা হলো পি বিন্দু। বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে ও থেকে এই যে পি বিন্দুটাকে আমরা মিলাই দিলাম। এবং এই যে পি যে একটা বিন্দু, বস্তু কিন্তু না, পুরা বস্তু আলাদা, বস্তুর উপরে একটা ক্ষুদ্র বিন্দু বিবেচনা করছি। এই বিন্দুটা হচ্ছে কত? এক্স ওয়াই জেড। এবং এই বিন্দুতে যে সামান্য ভর আছে, সেই ভরটাকে আমরা বলতেছি হচ্ছে এম প্রাইম। ভরটাকে কি বলতেছি? এম প্রাইম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চিত্রের ব্যাপার স্যাপার। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এখানে যা লেখা আছে, পি বিন্দুতে বস্তুটির ক্ষুদ্র অংশের ভর হচ্ছে এম প্রাইম। এই যে পি বিন্দুতে ভর হচ্ছে এম প্রাইম, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। ও এক্স অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, কোন অক্ষ সাপেক্ষে? ও এক্স অক্ষ সাপেক্ষে। জড়তার ভ্রামক ইকুয়াল টু কি হয়? জড়তার ভ্রামক ইকুয়াল টু হয় ও এক্স অক্ষ সাপেক্ষে যে ক্ষুদ্র এম প্রাইম, তাই না? এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক। এখানে লিখতে হবে ও এক্স অক্ষ সাপেক্ষে ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক। এখানে লিখে দিবেন উপরে যে ক্ষুদ্র অংশ। এখানে লিখে দিবেন ও এক্স অক্ষ সাপেক্ষে ক্ষুদ্র ভরের, ক্ষুদ্র ভর কোনটা? এই যে এম প্রাইম। ক্ষুদ্র ভরের
জড়তার ভ্রামক। আমি আবার বলে দিচ্ছি ও এক্স অক্ষ সাপেক্ষে ক্ষুদ্র ভরের জড়তার ভ্রামক ইকুয়াল টু কি হবে, জড়তার ভ্রামক ইকুয়াল টু হয় ভর ইন্টু দূরত্বের স্কয়ার। তাহলে ক্ষুদ্র অংশের ভর হচ্ছে কত, ক্ষুদ্র অংশের ভর হচ্ছে এম প্রাইম, ভর হচ্ছে কত এম প্রাইম, এবং দূরত্ব কত পি থেকে এক্স অক্ষের দূরত্ব, পি থেকে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, তাই না? কারণ কি আমরা এক্স অক্ষের সাপেক্ষে মাপতেছি। পি থেকে এক্স অক্ষের দূরত্ব, এটা মনে রাখবেন, যে অক্ষের দূরত্ব বের করব সেটা হয় বাকি দুইটা অক্ষের স্কয়ারের যোগফলের সমান। যে দুইটা অক্ষের দূরত্ব বের করব, যেমন আমরা এখান থেকে এক্স অক্ষের দূরত্ব বের করতেছি, তাহলে আনসারে লিখবো হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, রুট ওভার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা কিসের মান? পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে এই যেটুকু, আর সূত্র হলো দূরত্বের স্কয়ার, এই কারণে উপরে দিয়ে দিলাম আমরা স্কয়ার। বুঝা গেছে? কি বললাম আমরা, যে ভর ইনটু দূরত্বের স্কয়ার, এটা লিখলাম ভর এম প্রাইম, আর দূরত্ব হচ্ছে পি থেকে এক্স অক্ষের উপরে যে দূরত্ব, পি থেকে এক্স অক্ষের উপরে দূরত্ব হবে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। যে অক্ষের উপরে দূরত্ব বের করবো সেটা বাদ দিয়ে বাকি যে দুইটা এক্সিস থাকবে তাদের স্কয়ারের যোগফল, তার উপরে থাকবে রুট। তাহলে এটা হলো এম প্রাইম ইনটু দূরত্ব, তারপরে দিলাম স্কয়ার। তাহলে রুট আর স্কয়ার কাটা চলে যাবে, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এম প্রাইম, আর রুট আর স্কয়ার কাটা চলে যাবে, তাহলে আনসার আসলো এম প্রাইম ইনটু ওয়াই বড় হাতের দিলাম ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। বুঝা গেছে? এম প্রাইম ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা আমরা কি বের করলাম, এটা কার সাপেক্ষে, তো ওয়াই বড় হাতে দেওয়া যায়, ছোট হাতে দেওয়া যায়, একই জিনিস। কোন বইয়ে বড় হাতে দেওয়া আছে, কোন বইয়ে ছোট হাতে দেওয়া আছে। ও এক্স অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কোন অংশের ক্ষুদ্র ভরের। এখন যদি আমরা মোট পুরা ভরের জন্য জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে এটাকে সামেশন করে দিতে হবে। এটা ক্ষুদ্র ভরের জন্য, পুরা বস্তুটার জন্য যদি আমরা জড়তার ভ্রামক বের করতে চাই, এটাকে কি করে দিতে হবে, সামেশন। অতএব ও এক্স অক্ষ সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামক ইকুয়াল টু কি হবে, এখানে সামেশন আসবে, সামেশন এম প্রাইম ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ও এক্স অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামককে আমরা কি নাম দিয়েছিলাম, এ, তাহলে এতটুকু হয়ে গেল কি এ। বোঝা গেছে? সিমিলারলি বা একই রূপে বা একই ভাবে ও ওয়াই অক্ষ সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামক হবে বি ইকুয়াল টু থাকবে সামেশন অফ এম প্রাইম ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে যোগফলের ভিতরে থাকবে এক্স আর জেড, তাই না? এখানে কোন অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি আমরা জড়তার ভ্রামক নির্ণয় করি, তাহলে আনসার থাকবে ওয়াই ছাড়া বাকি যে দুইটা আছে, ওয়াই ছাড়া বাকি দুইটা আছে কি কি, এক্স এবং জেড। তারপরে আসেন ও জেড অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামক সামেশন অফ এম প্রাইম জেড ছাড়া বাকি যে দুইটা আছে, জেড ছাড়া বাকি দুইটা আছে কারা, জেড অক্ষের সাপেক্ষে, তাহলে জেড ছাড়া বাকি আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে কিন্তু আমরা এ বি সি এই তিনটা জিনিসের মান এখান থেকে আমরা কি করছি, পেয়ে গেছি। এ বি সি এই তিনটা জিনিসের মান আমরা পেয়ে গেছি, জড়তার ভ্রামকের কাজ শেষ, অর্থাৎ এ বি সি আইডেন্টিফাই করা শেষ। এখন বাকি আছে এফ জি এইচ, এই তিনটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে জাট্ট গুণজ নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে এতটুকু মুছে ফেলি উপরের অংশ। জড়তার ভ্রামক নির্ণয় করা শেষ, এখন জড়তার গুণক বা জাড্য গুণজ নির্ণয় করতে হবে, জাড্য গুণক বা জাড্য গুণজ যেটাই বলে। তাহলে প্রথমে আমরা তিনটা অক্ষ চিহ্ন দেই না, এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স, তাহলে ওই তিনটা হিসাব করে আমরা হচ্ছে জাড্য গুণজ নির্ণয় করে ফেলবো। প্রথমে হচ্ছে আমরা জাড্য গুণজ নির্ণয় করি, ওয়াই ও জেড অক্ষ সাপেক্ষে, লেখা কি দেখা যাচ্ছে, ওয়াই ও জেড অক্ষ সাপেক্ষে জাড্য গুণজ, ওয়াই ও জেড অক্ষ সাপেক্ষে জাড্য গুণজ। কার জাড্য গুণজ? ওই যে এম প্রাইম অবস্থার জাড্য গুণজ। জাড্য গুণজকে আমরা ওয়াই ও জেড এর যে জাড্য গুণজ, সেটাকে আমরা কি লিখতে পারি, ভর ইনটু যে দুইটা অক্ষের সাপেক্ষে সেই দুইটার গুণফল, যে দুইটা অক্ষের সাপেক্ষে সেই দুইটার গুণফল, এগুলো আমরা আগে থেকে জানি। তাহলে ভর হচ্ছে এম প্রাইম, এটা হলো ওয়াই আর একটা হলো কি জেড। তো এটা যদি ওয়াই জেড অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র বস্তুর জন্য হয়, তাহলে সম্পূর্ণ বস্তুর ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে যে এম প্রাইম ক্ষুদ্র বস্তু, ওয়াই ও জেড অক্ষ সাপেক্ষে ক্ষুদ্র ভরের, এখানে লিখে দিবেন ক্ষুদ্র ভরের জাড্য গুণজ। অতএব
y ও z অক্ষ সাপেক্ষে পূর্ণ বস্তু বা সম্পূর্ণ ভরের জাড্য গুণজ কি হবে, এখানে সামেশন হয়ে যাবে, তাই না, m প্রাইম y z। সিমিলারলি এটা গেল কিসের সাপেক্ষে, y ও z অক্ষের সাপেক্ষে। তাহলে সম্পূর্ণ বস্তুটা পেয়ে গেলাম। অনুরূপভাবে এটাকে আমরা কি নাম দিয়েছিলাম, y ও z এরটা, y ও z অক্ষের সাপেক্ষে যেটা ছিল সেটাকে আমরা f নাম দিয়েছিলাম, ঠিক আছে। y ও z এর সাপেক্ষে যেটা ছিল জাড্য গুণজ সেটাকে আমরা নাম দিয়েছিলাম f। তাহলে এটা হলো কি f। অনুরূপভাবে এটা গেল হচ্ছে কি f, তাই না। এটা যদি f হয় তাহলে আর বাকি আছে কি g এবং h নির্ণয় করতে হবে। g এবং h এখান থেকে সিমিলারলি লিখতে পারবো আমরা g ইকুয়াল টু এবং h ইকুয়াল টু, এটার মধ্যে সিমিলার। এটা হলো yz অক্ষের সাপেক্ষে, এরপরে g যেটা সেটা হবে zx অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা লিখবো কি, প্রথমটা yz, দুই নম্বরটা zx, তারপরেটা হচ্ছে সিরিয়ালি yz, তারপরেরটা হলো zx, তারপরেরটা হবে xy। তো এটা yz, তারপরটা হবে zx, তাই না। তাহলে आंसर হবে m প্রাইম zx, তারপরটা h ইকুয়াল টু কি হবে xy সামেশন m প্রাইম xy। বোঝা গেছে, f g h এই তিনটা জিনিস আমরা বের করে ফেললাম। বোঝা গেছে এতটুকু, ক্লিয়ার। কিছুই না, আমরা এই যে a b c এর মান বের করলাম, ধরো তার ভ্রামক, এই তিনটা হচ্ছে কি ভ্রামক, আর এই যে f তারপরে g h এই যে তিনটা বের করলাম এগুলো হচ্ছে গুণজ, জাড্য জড়তার গুণক, গুণজ সরি প্রোডাক্ট অফ ইনার্সিয়া আর কি। যাই হোক, তাহলে abc এবং fgh আমাদের বের করা শেষ। এখন আমরা নেক্সট অংশ শুরু করি। নেক্সট অংশ শুরু করার জন্য p থেকে n এর উপর একটা লম্ব টানতে হবে। সরি, p থেকে ot রেখার উপর একটা লম্ব টানবো। p থেকে কোন রেখার উপরে, t রেখার উপরে এই যে একটা লম্ব টানলাম, যে লম্বটা হলো n। তাহলে এই কথাটা লিখতে হবে, p থেকে ot রেখার উপর pn লম্ব টানি। আর আপনারা ক্যালকুলাসে তারপরে হচ্ছে কি বলে ইন্টারমিডিয়েট ছিল এগুলো, জিওমেট্রিতে আর কি, অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে, জিওমেট্রি সেকশনগুলোতে আপনারা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন সম্পর্কে জানেন, তাই না, দিক কোসাইন। তাহলে আমরা যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে ওপি রেখার বা ওটি রেখার দিক কোসাইন, ডিরেকশন কোসাইন আর কি। ওটি রেখার দিক কোসাইন মানে কি, কজ আলফা, কজ বিটা, কজ গামা। ওটি রেখার দিক কোসাইন গুলো হলো এল দিয়ে প্রকাশ করি, এম দিয়ে আর এন দিয়ে। এল এম এন, এল দিয়ে বোঝায় কজ আলফা, এটা দিয়ে বোঝায় কজ বিটা, এটা দিয়ে বোঝায় কজ গামা। এই দিক কোসাইন বলতে কি বোঝায়, দিক কোসাইন বলতে কি বোঝায়, এটা একটা রেখা আছে, এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। তো এই যে রেখাটা আছে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ করে আলফা, ওয়াই অক্ষের সাথে কতটুকু কোণ করে বিটা, জেড অক্ষের সাথে কতটুকু কোণ করে গামা। তাহলে এই যে রেখাটা মনে করেন যে ও এক্স বা ও এস নাম দিলাম, তাহলে ও এস রেখার ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন গুলা কোনগুলা, সেগুলো হচ্ছে কজ আলফা, সেগুলো হচ্ছে কজ বিটা, আর এটা হলো কজ গামা। কজ আলফাকে বলতেছি এল, কজ বিটাকে বলতেছি হচ্ছে এম, কজ গামাকে বলতেছি এন। ঠিক আছে, এটাই হলো ডিরেকশন কোসাইন, এগুলো আপনারা আগে পড়ে আসছেন। এখন এই ডিরেকশন কোসাইন ব্যবহার করে কিভাবে প্রজেকশন বা অভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করা যায় সেটাও কিন্তু আমরা জানি। তাহলে খেয়াল করেন, এখান থেকে আমরা একটা অভিলম্ব বের করব, সেটা হচ্ছে ওপি রেখার অভিলম্ব কতটুকু, ওএন না, ওপি রেখার অভিলম্ব কতটুকু, ওএন। তাহলে ওএন বের করতে চাই আমরা, এখান থেকে কিসের মান বের করতে চাই, ওএন এর মানটা আমরা এখান থেকে বের করতে চাই। তাহলে ওএন ইকুয়াল টু কি লেখা যাবে, ও এন এর মান আমরা এখান থেকে বের করতে চাই। তাহলে দেখেন ওএন ইকুয়াল টু কি লেখা যায়, ওএন ইকুয়াল টু লেখা যায় ওপি রেখার লম্ব ওটি রেখার উপর, ওপি রেখার অভিলম্ব ওটি রেখার উপর, ওপি রেখার অভিলম্ব ওটি রেখার উপর। ঠিক আছে, এখন ওপি রেখার অভিলম্ব বের করতে হবে ওটি রেখার উপর। এখন খেয়াল
করেন অবিলম্ব কার ওপি এর অবিলম্ব কার ওপি এর কার উপরে ওপি এর অবিলম্ব এটার উপরে মানে ওএন ওপি এর অবিলম্ব এই যে ওপি রেখার উপরে সেটুকু কত ওএন এই যে ওএন এখন এই অবিলম্ব বা প্রজেকশন নির্ণয় করার খুবই সহজ ফর্মুলা আছে সেটা হচ্ছে দিক কোসাইন ইনটু কোঅর্ডিনেট দুইটার বিয়োগফল মানে এই অবস্থায় আগে ছিল কত x আর তার আগে এখানে প্রত্যেকটা বিন্দু কত 0 0 না তাহলে x - 0 y - 0 z - 0 তাহলে l ইনটু x - 0 প্লাস সেকেন্ডটা হলো m ইনটু y - 0 প্লাস m ইনটু z - 0 ঠিক আছে বুঝা গেছে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যেটা হচ্ছে lx প্লাস my প্লাস nz এটুকু ইকুয়েশন 1 ও n তাই না এতটুকু হচ্ছে ইকুয়েশন 1 ও n এর মান তাহলে ও n যেটুকু এটা কিন্তু আমরা লিখছি ও n এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ও n এর কাজ আমাদের কমপ্লিট এখন আমরা এখান থেকে যে জিনিস বের করব সেটা হচ্ছে হয়েছে এখন যদি এতটুকু হয় নেক্সট দেখেন আমরা ত্রিভুজ OPN এর দিকে একটু তাকাই ত্রিভুজ OPN হতে যেহেতু আমরা এটা লম্ব টানছি তার মানে এটা 90 ডিগ্রি তার মানে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হয় ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এর অতিভুজ কত OP ভূমি কত ON আর লম্ব কত PN ঠিক আছে তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এখান থেকে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি হইল ON এর স্কয়ার প্লাস লম্ব হচ্ছে PN এর স্কয়ার এখান থেকে আমরা যে জিনিস বের করব সেটা হচ্ছে PN স্কয়ারের মান PN স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে OP স্কয়ার মাইনাস ON স্কয়ার তাই না PN স্কয়ার লেখা যাবে OP স্কয়ার মাইনাস ON স্কয়ার সিম্পল প্লাস মাইনাস এই সেট থেকে বিচারে নিছি OP ইকুয়াল টু কত P বিন্দুর স্থানাঙ্ক কত x y z না তাহলে OP যে দূরত্ব সেটা কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তাহলে OP ইকুয়াল টু কি লেখা যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস ON এর মান কই পাইছিলাম এই যেটুকু না lx প্লাস my প্লাস nz তার স্কয়ার এটাকে আমরা একটু এক্সপ্লেইন করি z স্কয়ার মাইনাস এখানে মাইনাস আছে তার মানে ভিতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হবে এখানে লিখা যাবে l স্কয়ার x স্কয়ার ভিতরে লিখা যাবে m স্কয়ার y স্কয়ার মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2c তাই না এগুলো আমরা জানি আগে থেকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস কেন দিচ্ছি যে সামনে মাইনাস আছে এই কারণে সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে ও উচিত প্লাস কিন্তু সবগুলো মাইনাস হচ্ছে 2 এই যে এটা ইনটু এটা তাহলে 2 mlxy মাইনাস 2 এটার সাথে এটা mnyz মাইনাস 2 এটার সাথে যে এটা ln xz হইছে লেখা হইছে এখন আমরা খুঁজে বের করি যে এখান থেকে আমরা কি কি কমন নিতে পারি একটু দেখেন তো এখানে কি আছে x স্কয়ার এখানে কি আছে x স্কয়ার তাহলে দুইটা x স্কয়ার থেকে যদি আমরা x স্কয়ারটাকে কমন নেই তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে l স্কয়ার তাহলে 1 মাইনাস l স্কয়ার তার সাথে থাকলো x স্কয়ার সিমিলারলি এখানে y স্কয়ার আছে এখানে y স্কয়ার আছে কমন নিলে থাকবে 1 মাইনাস m স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার আর এখানে z স্কয়ার তার মানে 1 মাইনাস n স্কয়ার z স্কয়ার বাদবাকি যা আছে এই যে এই তিনটা যেভাবে আছে ওইভাবে থাকলো 2mlny minus 2mnyz minus 2lnx ঠিক আছে এখন কাহিনী হচ্ছে এই ডিরেকশন কোসাইন যে lmn এগুলার ক্ষেত্রে কি হয় এগুলা ম্যাথমেটিক্স দিয়ে আমরা প্রমাণ করতে পারি আর কি এগুলা হয়তো আপনারা প্রমাণ করে আসছেন l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1 হয় এগুলা কি ছিল দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন ছিল না এদের স্কয়ারের যোগফল ইকুয়াল টু কত হয় 1 হয় তাহলে এখান থেকে আমি কি দেখেন তো 1 মাইনাস l স্কয়ার এটাকে যদি বামে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে বামে কি থাকবে m স্কয়ার প্লাস n স্কয়ার লেখা যায় সেম ভাবে আমি যদি m স্কয়ার কে বামে নিয়ে যাই তাহলে 1 মাইনাস m স্কয়ার ইকুয়াল টু কি হবে l স্কয়ার প্লাস n স্কয়ার 1 মাইনাস n স্কয়ার কে কি লেখা যাবে 1 মাইনাস n স্কয়ার ইকুয়াল টু থাকবে l স্কয়ার প্লাস m স্কয়ার বুঝা গেছে তার মানে এখন দেখেন তো আমার এই যে এখানে তিনটা জিনিস আছে না l স্কয়ার m স্কয়ার n স্কয়ার এই যে মান বের করছি এই তিনটা মান এখান থেকে এনে এই জায়গায় বসাই দিব আমরা ঠিক আছে এই তিনটা মানকে যদি আমরা বসায় দেই তাহলে আমরা কি পাই দেখেন
দেখা যায় কিনা? হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু 1 মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু কি ভাইয়া? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই না? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার সাথে থাকলো এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ারের ক্ষেত্রে এল স্কোয়ার এন স্কোয়ার, এল স্কোয়ার এন স্কোয়ার, তার সাথে থাকলো ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস এন স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার। ও মাই গড, দুইটা সেম কেমনে হয়ে যায়? এল এন আর এল এম, এল এন আর এল এম। হ্যাঁ, তাহলে এটা লিখলাম, সাথে আছে জেড স্কোয়ার, আর তার পাশে যারা আছে তারা তো আছেই, 2mlny minus 2mnyz minus 2lnxz। ঠিক আছে, এগুলো হয়ে গেল ফর্মুলা। এখন আবার এখানে আমরা যে কাহিনী করব তাহা হইতেছে, দেখেন তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? এখানে আমরা শুধু কি করছি, মানগুলা বসাইছি, আর কিন্তু কিছু করি না, শুধু কি করছি আমরা, মান বসাইছি। এখন কাহিনী হচ্ছে এখানে কি এল স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা টার্ম আছে, এল স্কোয়ার জেড স্কোয়ার একটা টার্ম আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা থেকে আমরা যদি এল স্কোয়ার কমন নিই তাহলে কি হবে? এখানে যে দুইটা টার্ম আছে, আচ্ছা আমি পরে লিখতেছি। আচ্ছা, এই যে নিচে এই লাইনের দিকে একটু তাকান, এটাকে এটার সাথে যদি গুণ করি তাহলে এল স্কোয়ার ওয়াই স্কোয়ার পাওয়া যাবে, এটাকে এটার সাথে গুণ করলে এল স্কোয়ার জেড স্কোয়ার একটা টার্ম পাওয়া যাবে। তাহলে এখান থেকে এল স্কোয়ারকে যদি আমি কমন নিই তাহলে কি থাকবে, ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে জেড স্কোয়ার, তাই না? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস, খেয়াল করেন আবার এখানে এম স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার জেড স্কোয়ার আছে। তাহলে এখান থেকে এম স্কোয়ার যদি কমন নিই তাহলে আমি কি পাবো, এম স্কোয়ারকে কমন নিলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়েছে। তারপর আর কি থাকে, এখানে এন স্কোয়ার আছে আর এখানে এন স্কোয়ার আছে, তাহলে একটা এন স্কোয়ার যদি কমন নেই এই যে এখান থেকে আর হচ্ছে এই যে এখান থেকে, তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার হইল। আর এই যে 2mlny minus 2mnyz mnyz minus 2lnxz, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা জাস্ট কি করছি, এগুলা বাচ্চাদের ম্যাথ, আমরা জাস্ট কি করছি, গুণ করছি, মাল্টিপ্লাই করছি, আর কোনো কিছু করছি, ঠিক আছে? জাস্ট মাল্টিপ্লিকেশনটা করছি। এখন আমাদের কাজ এখানে আপাতত শেষ। এখন আমরা যেটা বের করব, আমাদের ফাইনাল কাজ হচ্ছে ওটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক, যে আমরা মেইন যে টার্গেট সেটা ওটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করিতে হবে। আচ্ছা ভাই দেখো, এখানে যে আমরা ক্যালকুলেশন শুরু করছিলাম, বাম দিকে কি ছিল, পি এন স্কোয়ার ছিল, তাই না? বাম দিকে একটু ফলো আপ করে করে আসবেন, পি এন স্কোয়ার ইকুয়াল টু এই যে লাইন পাইছে। এখন আসেন যে ওটি রেখার সাপেক্ষে, ও টি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক, ও টি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক। ওটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে, ওটি রেখার সাপেক্ষে এই বিন্দুর জড়তার ভ্রামক, এই বিন্দুতে ভর কতটুকু আছে, এম প্রাইম, তাহলে জড়তার ভ্রামক ইকুয়াল টু কি লিখবো আমরা, এম প্রাইম ইন্টু এখান থেকে এই অক্ষের দূরত্ব কত, পি বিন্দু থেকে টি অক্ষের দূরত্ব কত, বা ওটি অক্ষের দূরত্ব কত, পি এন না? তাহলে যে পি এন দূরত্বের স্কয়ার, তাহলে এম প্রাইম পি এন দূরত্বের স্কয়ার। এটা হচ্ছে ক্ষুদ্র ভরের জন্য, এম প্রাইম ক্ষুদ্র ভরের জন্য। যদি পুরো ভরের জন্য বের করতে চাই তাহলে কি করতে হবে, সামেশন দিয়ে দিতে হবে। বুঝা গেছে? এবার এখানে এম প্রাইমের মান আমরা জানি, পি এন স্কয়ারের মান এই যে উপরের সমীকরণে আছে, তাই না? এটা থেকে এখানে মান বসাই দিব। অতএব বাম দিকে লিখতেছি, আপনারা হচ্ছে এভাবে ডট ডট দিবেন, দিয়ে ইকুয়াল টু সামেশন থাকলো এম প্রাইম আর পি এন স্কয়ার, তাই না? তাহলে এই সবগুলোর সাথে এম প্রাইম কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না? এখানে একটা এম প্রাইম, এখানে একটা এম প্রাইম, এখানে একটা এম প্রাইম, বুঝেন নাই কথা? এখানে এম প্রাইম আর এখানে কি আছে, পি এন স্কয়ার। পি এন স্কয়ার মানে কি, এটা না? তাহলে এটার সাথে কি করতে হবে, এম প্রাইম গুণ করে দিতে হবে। তাহলে গুণ যদি আমরা করে দেই এখানে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম প্রাইম, এই যে এখানে গুণ করতেছি এম প্রাইম, এখানে কি আছে, এল স্কয়ার, এম প্রাইম এল স্কয়ার, তাই না? তাহলে এম প্রাইম এল স্কয়ার, এম প্রাইম এল স্কয়ার, ভিতরে আছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ওয়াই স্কয়ার প্লাস প্লাস
এখানে আছে m স্কয়ার, তাহলে আমরা লিখবো m প্রাইম m স্কয়ার x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস এখানে কি আছে m প্রাইম n স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2m m প্রাইম l n y মাইনাস m প্রাইম n y z মাইনাস 2 m প্রাইম l n x z। বুঝছেন কি করছি? m প্রাইম দিয়ে এই জিনিসটাকে গুণ করে দিছি, m প্রাইম দিয়ে pn স্কয়ার কে কি করে দিছি আমরা জাস্ট গুণ করে দিছি, আর কিন্তু কিছু করি নাই। এখন এই যে সামেশনটা আছে না, এই সামেশন কি সবার উপরে না? সামেশনটা কি সবার উপরে, তাহলে এই সামেশনটাকে এটার উপরে আসবে, এটা আবার এটার উপরে আসবে, মানে টুকরা টুকরা করবো এখন সামেশনটাকে। এবং সামেশনটা যদি এটার উপরে অ্যাপ্লাই করি, এলটা হচ্ছে ধ্রুবক, এলটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এল স্কয়ারকে বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকলো দেখেন এই যে প্রথম সামেশনের মধ্যে m প্রাইম, তার সাথে থাকে y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস আবার সামেশন আছে, সামেশন m স্কয়ার ধ্রুবক, যেহেতু এগুলো ডিরেকশন কোসাইন, এগুলো বাইরে চলে আসবে, ভিতরে থাকবে m প্রাইম ইনটু x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস এখান থেকে n স্কয়ার বাইরে নিয়ে আসবো, তাহলে সামেশনের ভিতরে থাকবে কি m প্রাইম ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। এটার উপরেও সামেশন হবে, mটা চলে আসবে বাইরে, বাকি যেটা থাকে সেটাকে আমরা কি লিখতে পারবো দেখেন, মাইনাস 2 m ধ্রুবক, তারপরে হইলো কি m ধ্রুবক l ধ্রুবক, m ধ্রুবক l ধ্রুবক, m l এই জিনিসগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে কি ধ্রুবক, তাহলে এই জিনিসগুলোকে কি আমরা কি করতে পারবো, বাইরে নিয়ে আসতে পারবো না? বাইরে নিয়ে আসতে পারবো। এখন কাহিনী হচ্ছে আমি কি কোথাও ভুল করলাম কিনা, ভুল হয়ে গিয়েছে যেখানে, সেটা হচ্ছে এটা লন হয়ে গেছে বা এল এন হয়ে গেছে, এটা এন না, এটা ছিল হচ্ছে এক্স, এম এম প্রাইম এক্স ওয়াই, বুঝছেন? এটা হবে এক্স ওয়াই, এখানে এক্স হবে, এম এল এন হবে না, এক্স হবে, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নিয়েন, আমার লিখতে তাড়াহুড়া করে লিখতে গিয়ে ভুল হয়েছে, এখানে এক্স হবে, ঠিক আছে? এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স বা এক্স জেড, তাহলে এখানে হলো এক্স ওয়াই। এখান থেকে আমরা যে জিনিস কমন নিতে পারি, এম আর এল কমন নিতে পারি, তাহলে এম আর এল কমন চলে আসলো, তাহলে ভিতরে থাকবে কি সামেশন এম প্রাইম এক্স ওয়াই, এম প্রাইম এক্স ওয়াই, তারপরে এই যে মাইনাস, এটা আমরা নিয়ে আসলাম এখানে 2, এখান থেকে আমরা কমন নিতে পারি এম এবং এন, তাহলে m এবং n চলে আসলো কমন, ভিতরে থাকবে m প্রাইম, মানে যেগুলো ডিরেকশন কোসাইন শুধু সেগুলো বাইরে আসবে, অন্য কিছু বাইরে আসবে না। m l n এগুলো ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, এগুলোকে বাইরে আনা যাবে, অন্য কোনোগুলোকে বাইরে আনা যাবে না। বাকি থাকে কি m প্রাইম y z, m প্রাইম y z, তারপরে আরেকটা থাকে যে এটা এখান থেকে আবার মাইনাস 2 l নেওয়া যাবে, n নেওয়া যাবে, l n, ভিতরে থাকবে m প্রাইম x z, হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই লাইন থেকে আমরা এই লাইন পেয়ে গেলাম। এখন আমাদের কাহিনী শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এল স্কয়ার সামেশন অফ, এই যে মনে আছে এটা কি এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক না? একদম শুরুতে যখন আমরা ও এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ডিফাইন করছিলাম, মনে আছে? সেখানে যে বলছিলাম সামেশন অফ এম প্রাইম, এক্স অক্ষের সাপেক্ষে হইলে ওয়াই জেড, জেড অক্ষের সাপেক্ষে হইলে এক্স ওয়াই, এরকম হয় না? তাহলে এটা কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক? এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামককে আমরা এ দিয়ে প্রকাশ করছিলাম, তাহলে এল স্কয়ার এ প্লাস এখান থেকে আসলো এম স্কয়ার, এতটুকু হচ্ছে কোন অক্ষের সাপেক্ষে, দেখেন তো কোনটা এখানে অনুপস্থিত, এক্স আর জেড আছে, অনুপস্থিত কি ওয়াই, তাহলে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাই না? তাহলে ওয়াই অক্ষেরটাকে আমরা প্রকাশ করছিলাম বি দিয়া, জেড অক্ষেরটাকে প্রকাশ করছিলাম আমরা সি দিয়া, বুঝছেন? তারপর আসেন ভিতরে মাইনাস 2ml, এতটুকু কি সামেশন এম প্রাইম ইনটু এক্স ওয়াই, মনে আছে? এটা কি এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার গুণক বা জাড্য গুণক, এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জাড্য গুণজ যেটাকে বলি, তাই না? জাড্য গুণজ, এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জাড্য গুণজ, এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছিলাম, এইচ দিয়ে, এক্স ওয়াই এরটা এইচ দিয়ে, ওয়াই জেড এরটা হচ্ছে এফ দিয়ে, তাই না? এগুলো আগে একটু দেখে আসেন, এর আগে কিন্তু আমরা দেখে আসছি এগুলো, তাই না? এটাকে এফ দিয়ে প্রকাশ করি, আর এই যে
z এবং x অক্ষের সাপেক্ষে যেটা সেটাকে g দিয়ে প্রকাশ করি, তাহলে 2ln g। বুঝা গেছে? একটু সময় নিয়ে দেখেন আর কি। শুরুতে আমরা এফ জি, এই যে এটার মান বসাচ্ছি, এটা মানে হচ্ছে এইচ, সরি এইটা মানে প্রথমটা মানে এইচ, দ্বিতীয়টা মানে এফ, তৃতীয়টা মানে হচ্ছে জি, এগুলো মান আমরা আগে লিখে আসছিলাম। তাহলে এই যে যে জিনিস পাইলাম আমরা, এই যে এতটুকু, এটাই হচ্ছে আমাদের ওটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক, এটাই আনসার। প্রমাণিত, প্রমাণিত তো বলে নাই, আমাদেরকে বলছে নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো যে এখানে আমাদের আনসার শেষ। ঠিক আছে, উত্তর এখানে কমপ্লিট। ঠিক আছে, এটা বের হয়ে গেছে, ওটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক, এটি আমাদের বের করতে বলছিল, অপর একটি রেখার সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো, এই যেটুকু হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।